সুপ্রভাত। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে শুক্রবার, এখন সময় হচ্ছে 7:15। আমি সকাল 6:15 বাড়ি থেকে বেরিয়ে গেছি। আজকে এখন আমি হাওড়া স্টেশনের বাইরে রয়েছি। এই দেখুন আমার পেছনে হাওড়া ব্রিজ, চারিধারে গাড়ি যাচ্ছে। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে অম্বিকা কালনা। আজকে আমি আপনাদের অম্বিকা কালনা নিয়ে গিয়ে পুরো অম্বিকা কালনা ঘোরাবো। অনেক প্রাচীন প্রাচীন মন্দির আছে, সেই মন্দিরগুলো আপনাদের আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। আমার এক সাবস্ক্রাইবার দাদা ভাই হাতিবাগানে থাকেন, রতন দাদা ভাই, উনি আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলেন যে অম্বিকা কালনার 108টা শিব মন্দির উনি দেখতে চান। তো যেহেতু গরম ছিল, বর্ষা ছিল, আমি যেতে পারিনি। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো আমি ভাবলাম আজকে সকালে অম্বিকা কালনা ঘুরে আসি। আমার জার্নি শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে। অম্বিকা কালনা যেতে গেলে আমাকে হাওড়া কাটোয়া লোকাল ধরতে হবে। হাওড়া স্টেশন থেকে 8টার সময় হাওড়া কাটোয়ার লোকাল আছে। এই অম্বিকা কালনার ডিস্টেন্স হচ্ছে রেলওয়ে দূরত্ব 82 কিলোমিটার, আর আমার সময় নেবে 1 ঘন্টা 44 মিনিট, আর মাঝখানে 26টা স্টেশন থামবে। চলুন তাহলে আমি এখন হাওড়া স্টেশনের ভেতর যাচ্ছি। ভেতরে গিয়ে হাওড়া কাটোয়া লোকাল, আমি 8টার লোকালটা ধরবো। এই হাওড়া কাটোয়া লোকালের টিকিট আমি কেটে নিয়েছি ইউটিএস অ্যাপের মাধ্যমে। যাতায়াতের আমার পড়েছে 50 টাকা। আমার ইউটিউবের সদস্য সংখ্যা যত বাড়ছে তত তাদের কাছ থেকে অনুরোধ আসছে এই মন্দিরে যান, ওই মন্দিরে যান। তো আমার পক্ষে সব মন্দিরটা একসঙ্গে দেখানো সম্ভব নয়, তাই জন্য আমি এক এক করে সময় বুঝে, অবস্থা বুঝে, আমার শরীরের কন্ডিশন বুঝে আমি কিন্তু আপনাদের সব মন্দিরই দেখানোর চেষ্টা করব। কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, কেননা এক একটা মন্দির যেতে গেলে তার কিন্তু ইতিহাসও কিছুটা জানতে হবে, শুধু চলে গেলেই হবে না। তাই জন্য আমার অনুরোধ, আপনারা যে রিকোয়েস্ট করছেন মন্দিরে যাওয়ার জন্য, তা আমি আমার সুবিধা মতো কিন্তু আমি যাব, আপনাদের কিন্তু আমি নিরাশ করব না। হাওড়া কাটোয়া লোকাল প্ল্যাটফর্ম নাম্বার 2-তে অ্যানাউন্স করে দিয়েছে 8টার সময় ছাড়বে। হ্যাঁ চলুন তাহলে ওঠা যাক। চলুন 2 নম্বরে একটু সামনের দিকে যাই। একদম ফাঁকা গাড়ি, জানলার সাইডে সিট পেয়ে বসে গেছি। 1 ঘন্টা 44 মিনিট এখন এই টিকিট করে যেতে হবে অম্বিকা কালনা অবধি। ঠিক সকাল 8টার সময় আমাদের হাওড়া কাটোয়া লোকাল ছেড়ে দিল 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দেখুন এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আমরা এখন অম্বিকা কালনা স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে আছি। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ ক্রস করে 1 নম্বরে যাব। ওখান থেকে তারপর টোটো করে আমাদের আজকে প্রোগ্রাম শুরু করব। টোটোতে ওঠার পর আমি আপনাদের বলবো যে কোথায় কোথায় আজকে আমাদের যাওয়ার প্রোগ্রাম হচ্ছে। তো যতটা সম্ভব আমরা 12:30-এর ভেতরে কিছু কিছু মন্দির কমপ্লিট করার চেষ্টা করব, কেননা 12:30টার ভেতর বন্ধ হয়ে যাবে। কিন্তু কালনা বা অম্বিকা কালনা হলো ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি শহর। ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত এই শহরটি অম্বিকা কালনা নামে জনপ্রিয়। পঞ্চদশ ষোড়শ শতকে এই স্থানটি উল্লিখিত হয়েছে আম্বুয়া বা অম্বুয়া মুলুক নামে। স্থানীয় দেবী অম্বিকার নামানুসারেই শহরের এই নামকরণ। জেলা সদর বর্ধমান শহরের থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত এই কালনায় একাধিক দর্শনীয় স্থান রয়েছে। চলুন আমরা আজকের এই ট্যুরে এক এক করে সব দর্শনীয় স্থান দেখি এবং আপনাদের দেখাই। অম্বিকা কালনা স্টেশন থেকে ঠিক 10:10-এ আমরা রওনা হয়ে গেলাম আজকের আমাদের অম্বিকা কালনা এক্সপ্লোর করতে। আজকে অনেক মন্দির আপনাদের দেখাবো, প্রাচীন মন্দির, এবং তার ইতিহাস আপনাদের সংক্ষেপে শোনাবো যতটা আমার নলেজে আছে। আমরা আজ অর্ধেক দিনের ট্যুরে আপনাদের দেখাবো অম্বিকা কালনার অনেকগুলি দর্শনীয় স্থান। প্রথমে সিদ্ধেশ্বরী কালীবাড়ি থেকে শুরু করে শেষ করব ভবা পাগলার আশ্রম দর্শন করে। মাঝে থাকবে অনন্ত বাসুদেব মন্দির, গোপালজির মন্দির, ব্রহ্মবাড়ি আশ্রম যা সবাই পাতাল গঙ্গা বলে জানে, শ্রী শ্রী মহাপ্রভুর মন্দির, শ্যামসুন্দর মন্দির,
শ্রী শ্রী মহাপ্রভুর বিশ্রামস্থল নবকৈলাস, যা সবাই 108 শিব মন্দির বলে চেনে, আর রাজবাড়ি মন্দির কমপ্লেক্স, যার মধ্যে অনেকগুলি প্রাচীন মন্দির দেখতে পাবেন। আশা করি আজকের এই অর্ধেক দিনের ট্যুরটা আপনাদের মনে গেঁথে থাকবে। আমরা আমাদের প্রথম দর্শনীয় স্থান শ্রী শ্রী অম্বিকা সিদ্ধেশ্বরী মহামায়া মন্দিরে চলে এসেছি। একদম মন্দিরের সম্মুখে আমি এখন দাঁড়িয়ে আছি। মন্দিরে প্রবেশের মুখেই দুই ধারে পুজোর সামগ্রীর দোকান। 5 ধাপ সিঁড়ি পেরিয়ে ঢুকেই সামনে শ্বেতপাথর দিয়ে মোড়া বিশাল মন্দির প্রাঙ্গণ। প্রথমেই চোখে পড়ল লাল রং দিয়ে সুসজ্জিত হাঁড়িকাঠ। এখানে এখন পশু বলি প্রথা বন্ধ হয়ে গেছে, তার বদলে ফল ও সবজি বলি প্রথা চালু রয়েছে। মন্দির প্রাঙ্গণের মূল মন্দিরে তাকালে ডান দিকে 3টি 8চালা শিব মন্দির ও পাশে একটি নবনির্মিত শিব মন্দির দেখতে পাবেন। 1741 খ্রিস্টাব্দে মহারাজা চিত্রসেন এই মন্দির নির্মাণ করেন। মন্দির নির্মাণ করেন রাজমিস্ত্রি শ্রী রামচন্দ্র। সিদ্ধেশ্বরী কালী মন্দিরটি বাংলার একদম নিজস্ব দেউল রীতিতে নির্মিত হয়েছে। রাস্তা থেকে মন্দিরে প্রবেশের মুখে 5টি সিঁড়ি, আর মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশের জন্য 9টি সিঁড়ি। তন্ত্রমতে প্রবেশের প্রথম 5টি সিঁড়ি হল ইরা, পিংলা, সুষুম্না, ব্রজ্জাখা ও ত্রিপাপী নারী। এগুলি অতিক্রম করে আবার 9টি সিঁড়ি, যা পরাশক্তির আধার। তারপর মিলবে মায়ের দর্শন। মন্দিরের সামনের দেওয়ালটি টেরাকোটা কাজে সজ্জিত। এই মন্দিরের নির্মাণের একটি সুন্দর ইতিহাস আছে, চলুন সংক্ষেপে শুনে নিন। মহারাজা চিত্রসেন একদিন সন্ধ্যায় ঘোড়ায় চড়ে সান্ধ্যভ্রমণে বেরিয়েছিলেন। গভীর জঙ্গলে প্রবেশের পর একটি ঘণ্টার ধ্বনি শুনতে পান। সেই শব্দ অনুসরণ করতে করতে তিনি উপস্থিত হন একটি জীর্ণপ্রায় মানববর্জিত পোড়ো মন্দিরের সামনে। রাজা দেখতে পান মন্দিরের ভেতরে রয়েছে এক প্রকাণ্ড কালী মূর্তি, সম্মুখে পূজার নৈবেদ্য। মহারাজা চিত্রসেন এক অপূর্ব অনুভূতিতে অভিভূত হয়ে গেলেন। সামনে প্রকাণ্ড কালীমূর্তি, অথচ জনমানবহীন। রাজা মোহিত হয়ে গেলেন। আধ্যাত্মিক চেতনায় পরিপূর্ণ হয়ে রাজা ফিরে এলেন রাজবাড়িতে। পরবর্তীতে তিনি খোঁজখবর নিয়ে জানলেন এই কালীমূর্তি মা সিদ্ধেশ্বরী অম্বিকা। কিন্তু এই মূর্তি কার দ্বারা স্থাপিত হয়েছে তা বহু খোঁজ করেও পাওয়া গেল না। মহারাজা তারপর উদ্যোগ নিয়ে আর্থিক সহায়তায় ভগ্নপ্রায় জীর্ণ মন্দির 1741 খ্রিস্টাব্দে নতুন রূপে সম্পূর্ণ করেন, যা বর্তমানে সিদ্ধেশ্বরী কালী মন্দির নামে পরিচিত। সিদ্ধেশ্বরী কালী মূর্তিটির উচ্চতা 4.5 ফুট থেকে 5 ফুট। একটি মাত্র নিমকাঠ দিয়েই এই মূর্তিটি নির্মিত হয়। আরেকটি জনশ্রুতি হল কালনায় অষ্টাদশ শতকের প্রথম দিকে একটি মুনি ঋষি ছিলেন, যার নাম অম্বুঋষি। তিনি এই কালী মূর্তি স্থাপন করেন। পরবর্তীতে অম্বুঋষির নামেই মূর্তিটির অম্বিকা সিদ্ধেশ্বরী নাম হয়। এবার আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির। এই অনন্ত বাসুদেব মন্দিরে গিয়ে আবার আপনাদের সঙ্গে আমি কথা বলবো। খুবই কাছে, মানে হাঁটা পথে আপনারা চলে যেতে পারবেন, যেহেতু আমরা টোটো বুক করেছি বলে টোটোতে করে যাচ্ছি। আমরা এবার অনন্ত বাসুদেব মন্দিরের একদম সামনে চলে এসেছি। এবার আমরা প্রবেশ করব এবং আপনাদের শ্রী শ্রী অনন্ত বাসুদেব মন্দিরটা একবার দর্শন করিয়ে দেবো। চলুন তাহলে। অনন্ত বাসুদেব মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই সামনে ইট দিয়ে বাঁধানো মন্দির চত্বর। সামনে প্রাচীন নাট মন্দির, বাম পাশে বিশাল গোশালা, আর ডান দিকে একটি বিশাল 8চালা মন্দির, যার বারান্দা এবং ত্রিপল খিলান রয়েছে। কেন্দ্রীয় খিলানযুক্ত প্রবেশদ্বারের উপরে ভিত্তিপ্রস্তরটি আমাদের জানিয়ে দেয় এটি 1754 সালে রাজা তিলকচাঁদ, যিনি রাজা চিত্রসেনের খুড়তুতো ভাইয়ের দ্বারা চিত্রসেনের দাদী ব্রজকিশোরী দেবীর সম্মান জানাতে নির্মিত হয়েছিল। মন্দিরের গর্ভগৃহে মাঝের সিংহাসনে অধিষ্ঠিত অনন্ত বাসুদেবের কষ্টি পাথরের মূর্তি। মূর্তির এক পাশে লক্ষ্মী আর এক পাশে সরস্বতী। পাশে অন্যান্য দেবতাদের বিগ্রহ দ্বারা পরিবেষ্টিত এই গর্ভগৃহ।
এখানে দুপুরে প্রসাদেরও ব্যবস্থা আছে। আমি যে ফোন নাম্বারটা আপনাদের স্ক্রিনের নিচে দিয়ে দিচ্ছি, সেই ফোন নাম্বারে আপনারা আগের দিন যদি কথা বলে নেন, তাহলে এখানে দুপুরের প্রসাদেরও আপনারা ডাইরেক্টলি এখানে এসে প্রসাদ গ্রহণ করতে পারবেন। আমরা এখানে এলাম, আসার পরে এখানকার যে সেফায়েত উনি আমাদের ভোগঘরের সামনে নিয়ে গেলেন। ভোগঘরের সামনে নিয়ে গিয়ে আমাদের প্রসাদ দিলেন যে আপনারা এত দূর থেকে এসেছেন, প্রসাদ গ্রহণ করে যান। তো আমরা প্রসাদ নিলাম হাতে, খাচ্ছি। এবার এই দেখুন প্রসাদ। ফোন নম্বরে ফোন করবেন, তোরা 3 জনে 4 জনে যে কজনাই হোক প্রসাদ পেলে আগের দিনকে কিংবা সপ্তাহের মধ্যে ফোন করবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনাদের প্রসাদের ব্যবস্থা করে দেওয়া হবে। জয় বাসুদেব। এই অনন্ত বাসুদেব মন্দিরে কিন্তু প্রসাদ পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। তো আমরা এই মন্দিরে এসে প্রসাদ পেলাম। বাসুদেব মন্দির দর্শন করার পর আমরা এবার রওনা হয়ে গেলাম গোপালজি মন্দির দেখার জন্য। আমি এক এক করে সব কালনার যতগুলো মন্দির আছে, দর্শনীয় স্থান, ছোট ছোট মন্দির তো আমি দেখাতে পারবো না, দর্শনীয় স্থানগুলো আমি টোটো দাদাকে বলেছি আমাকে দেখানোর জন্য। আর আমি দেখবো মানে আপনারাও কিন্তু দেখতে পাবেন। চলুন, আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে গোপালজি মন্দির। আমরা গোপালজির মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকেই সামনে বিশাল মন্দির প্রাঙ্গণ, উঁচু পাঁচিল দিয়ে পুরো মন্দির ঘেরা। মন্দিরের প্রবেশদ্বারের দুই পাশে দুটি 8চালা শিব মন্দির। মন্দিরের প্রথম তলে ছাদের 4 কোণে যে খাঁজের সৃষ্টি হয়েছে, তাতে 3টি করে মোট 12টি চূড়া স্থাপিত। তারপর বের কমিয়ে খানিকটা উপরে অষ্টকোণাকৃতি দ্বিতীয় তল সৃষ্টি করা হয়েছে। তার ছাদে 8 কোণে মোট 8টি চূড়া। এরপরে তৃতীয় তলায় 4 কোণায় 4টি আর মাঝে একটি বড় চূড়া, অর্থাৎ চূড়া বা রত্নগুলির সজ্জা হচ্ছে 12, 8, 4, 1, মোট 25টি। স্থাপত্যর ক্ষেত্রে এই গোপালজির 25 চূড়া মন্দির এক অনবদ্য পুরাকীর্তি। গোপালজি মন্দির কালনার 3টি 25 চূড়া মন্দিরের মধ্যে একটি। 1766 খ্রিস্টাব্দে পাহুজ বংশভূ শুদ্ধ বুদ্ধিসম্পন্ন শ্রী কৃষ্ণচন্দ্র নামক এক সুধী গোপালের নিমিত্ত এই মন্দির নির্মাণ করেন। এটি রাজা তিলকচন্দ্রের রাজত্বকালে প্রতিষ্ঠিত হয়। গর্ভগৃহে একটি গোপাল, 2টি কৃষ্ণ এবং 2টি রাধার মূর্তি আছে। অসংখ্য পোড়ামাটির প্যানেল মন্দিরের প্রবেশস্তম্ভ, খিলান এবং দেওয়ালে শোভা পাচ্ছে। গোপালজি মন্দির দেখা হয়ে গেল আমাদের। আমরা এখন চলেছি ঠাকুর রামকৃষ্ণদেবের চরণাপ্রীতি সিদ্ধ সাধক ভগবান দাস বাবাজির আশ্রম ব্রহ্মবাড়িতে। ব্রহ্মবাড়ি আশ্রমের মূল আকর্ষণ পাতালগঙ্গা। এই পাতালগঙ্গাকে ঘিরে আজও ব্রহ্মবাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায় রোমহর্ষক এক কাহিনী। চলুন সেই কাহিনীটা সংক্ষেপে শোনা যাক। কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ভগবান দাসের আরাধ্যা দেবতা ছিলেন রাধা গোবিন্দ। পুজো অর্চনার মধ্যে দিয়েই অতিবাহিত হচ্ছিল তার জীবন। কালনা শহরের পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী। সেই ভাগীরথী নদীতে স্নান করে এসে ভগবান দাস তার ইষ্ট দেবতা রাধাকৃষ্ণের পুজোয় বসতেন। সময়ের সঙ্গে ভগবান দাসের বয়স বাড়ে। সেই বয়সে তার পক্ষে পায়ে হেঁটে প্রতিদিন ভাগীরথী নদীতে যাওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে। এতকালের গঙ্গা স্নানের অভ্যাসচ্যুতি ঘটায় মনে মনে দুঃখ পাচ্ছিলেন তিনি। একদিন পুজো করার সময় নিজের কষ্টের কথা ইষ্টদেবতার কাছে খুলে বলেন ভগবান দাস, আর এরপরেই ঘটে যায় এক অলৌকিক ঘটনা। কয়েকদিন পর এক সকালে ভগবান দাস লক্ষ্য করেন তার আশ্রমের প্রাঙ্গণে এক অংশের মাটি ভেদ করে উঠে আসছে জলধারা। এই জলের রং ভাগীরথী নদীর জলের মতোই ঘোলাটে। ভাগীরথীর জলে যেমন কচুরিপানা ভাসে, এই জলেও ভেসে বেড়াচ্ছিল তেমনই কচুরিপানা। আনন্দে আপ্লুত ভগবান দাস এই দৃশ্য দেখে কেঁদে আছড়ে পড়েন আরাধ্য রাধা গোবিন্দের চরণে। এরপর থেকে সেই উঠে আসা জলধারায় স্নান করে ইষ্টপূজায় বসতেন এই সাধক। পরবর্তীকালে বর্ধমানের রাজাদের উদ্যোগে এই জায়গাটি খুঁড়ে একটি কুঁয়ো তৈরি করা হয়। সেই কুঁয়োই আজ
পাতালগঙ্গা। 1870 সালে এই ব্রহ্মবাড়িতেই ঠাকুর রামকৃষ্ণের সাক্ষাৎ পান বাবাজি। সেই সব পুরনো দিনের স্মৃতি নিয়ে আজও দাঁড়িয়ে আছে সুপ্রাচীন আশ্রমটি। আশ্রমেই রয়েছে ভগবান দাস বাবাজির সমাধি। এবার আমরা পাতালগঙ্গা থেকে বেরিয়ে টোটো করে মহাপ্রভুর ঝলক দর্শন দেখতে যাচ্ছি। আমরা শ্রী শ্রী মহাপ্রভু মন্দিরের সামনে একদম চলে এসেছি। এই মন্দিরে কিন্তু ঝলক দর্শন আছে, তো মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি বা ছবি তোলা নিষেধ। আমি ভেতরে প্রবেশ করে কি দেখলাম সেটা বাইরে এসে আপনাদের জানাচ্ছি। আনুমানিক 1508 সালে শ্রী মহাপ্রভু চৈতন্যদেব তার ব্রজলীলার সুবল সকাশী গৌরীদাস পণ্ডিতের কাছে শ্রীপাঠ অম্বিকা এসেছিলেন। প্রভু নিজে হাতে নৌকা চালিয়ে শান্তিপুর থেকে গঙ্গা পার হয়ে এসে প্রথম মিলনের পর সেই বৈঠা গৌরীদাসকে দিয়েছিলেন অম্বিকাবাসীকে ভবনদী পার করার জন্য। মহাপ্রভুর নিজের হাতের লেখা শ্রীমদ্ ভগবদ্গীতা গৌরীদাসকে দান করেন। সেই বৈঠা ও গীতা আজও এই মন্দিরে সেবিত ও পূজিত হচ্ছেন। দ্বিতীয়বার যখন চৈতন্য মহাপ্রভু নিতাই প্রভুকে নিয়ে কালনা এসেছিলেন, তখন এই মহাপ্রভু মন্দিরে গৌরনিতাইয়ের নিমকাঠের মূর্তি গৌরীদাস নিত্য পুজো করতেন। চৈতন্য মহাপ্রভুর সাথে নিতাই প্রভুর আগমনে গৌরীদাস পণ্ডিত খুশিতে আপ্লুত হয়ে খুব সেবা যত্ন করতে থাকেন আর মন্দিরে প্রতিষ্ঠিত গৌরনিতাইকে ভুলে যান। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু গৌর পণ্ডিতকে বলেন, আসলকে পেয়ে নকলকে ভুলে যাচ্ছ, নকলও থাকবে না, আসলও থাকবে না। গৌরদাস পণ্ডিত নিজের ভুল বুঝতে পেরে মহাপ্রভুকে বলেন, এখন আমি কি করব তাহলে? চৈতন্য মহাপ্রভু বলেন, তুমি তোমার মন্দিরের বিগ্রহকে ঝলক দর্শনের ব্যবস্থা করো, না হলে যে ভক্ত এক মনে ডাকবে তার সাথে গৌরনিতাই চলে যাবে। সেই থেকে এই মহাপ্রভু মন্দিরে ঝলক দর্শনের ব্যবস্থা হয়। আমি মন্দিরে প্রবেশ করে অপূর্ব ঝলক দর্শন করলাম। গর্ভগৃহে মোট 5টি মন্দির রয়েছে। মধ্যিখানে ঝলক দর্শনের মাধ্যমে দর্শন করলাম গৌরনিতাইয়ের বিগ্রহ। ডান পাশে প্রথমে রাধা গোবিন্দ ও তার পাশে গৌরদাস পণ্ডিতের বিগ্রহ, ও বাম পাশে প্রথমে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, ও পরের মন্দিরে রাম, সীতা, লক্ষ্মণের বিগ্রহ। মহাপ্রভু মন্দিরে ঝলক দর্শন করে আমরা এবার বেরিয়ে পড়লাম শ্যামসুন্দর মন্দির দর্শন করতে। গৌরদাস মন্দির থেকে সামান্য দূরেই সূর্যদাস সার্কেল প্রতিষ্ঠিত শ্রী শ্যামসুন্দর মন্দির। মন্দিরটি 1909 সালে সংস্কার করেন তৎকালীন ত্রিপুরার রানী শ্রীমতী মনোমঞ্জুরি দেবী। শ্যামসুন্দর ও নিতাই গৌরের সুদর্শন বিগ্রহে গর্ভমন্দির আলোকিত। প্রতি বছর এই মন্দিরে উৎসব হয় মাঘী পূর্ণিমার দিন। রাস ও দোলযাত্রায় হয় বিশেষ উৎসব। শ্যামসুন্দর মন্দিরের ঠিক বিপরীতেই কুলতলা। প্রায় 500 বছরের প্রাচীন এই কুলগাছটি আজও দাঁড়িয়ে আছে প্রভু নিত্যানন্দের বিবাহের সাক্ষী হয়ে। এখানেই সূর্যদাস পণ্ডিতের 2 কন্যা বসুধা ও জাহ্নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মহাপ্রভুর প্রিয়তম পার্শ্বদ নিত্যানন্দ প্রভু। আমাদের পরের গন্তব্যস্থল মহাপ্রভুর বিশ্রাম স্থান অমৃতলা। আমরা এবার চলে এসেছি শ্রী শ্রী মহাপ্রভুর বিশ্রাম স্থান অমৃতলায়। এই দেখছি আর আপনাদের বলছি আমি। চলুন একবার প্রবেশ করে আপনাদের দেখাই। এই সেই তেঁতুলতলা যেখানে মহাপ্রভু ও গৌরীদাসের মিলন হয়েছিল। বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র এই শ্রীপাঠ অম্বিকা। এরই তলায় গৌরীদাস পণ্ডিতের পাথরের নির্মিত ভজন সিংহাসন। মহাপ্রভু চৈতন্যর বিশ্রামস্থলে রয়েছে তার সেই চরণ চিহ্ন। 500 বছর আগের কথা। মুণ্ডিত মস্তক গৌরকান্তি গৌরাঙ্গের সারা দেহ বেয়ে বয়ে যাচ্ছে শ্বেতধারা। সন্ন্যাস গ্রহণের 3 দিনের দিন মহাপ্রভু এসেছিলেন কালনার
এই তেঁতুলতলায়। সারাদিনের ক্লান্ত অভুক্ত শ্রী চৈতন্যদেবকে দুহাতে বুকে জড়িয়ে ধরেছিলেন কীর্তনিয়া গৌরীদাস পণ্ডিত। উচ্চস্বরে বললেন, রাধারমণ রাধারমণ। এই রাধা নাম শুনেই মহাপ্রভুর স্মৃতিপটে ভেসে ওঠে জন্মান্তরের বৃন্দাবনের কথা। এবার আমাদের পরবর্তী গন্তব্যস্থল রাজবাড়ি কমপ্লেক্স। আমরা রাজবাড়ির প্রবেশদ্বারের সামনে চলে এসেছি। বর্গীদের হামলার সময় বর্ধমান রাজাদের দাঁইহাটের রাজবাড়ি ধ্বংস হয়। তারপরে গঙ্গাবাসের জন্য রাজারা এখানে নির্মাণ করেন প্রাসাদ, বিশাল অট্টালিকা ও অসংখ্য মন্দির। বিভিন্ন রাজাদের সময় বিভিন্ন মন্দির এখানে নির্মাণ হয়। এবার আমরা এক এক করে সব মন্দির দর্শন করব আর তার সংক্ষিপ্ত ইতিহাস জানার চেষ্টা করব। অম্বিকা কালনার রাজবাড়ি মন্দির চত্বরে ঢুকে বাঁদিকে প্রথমেই পড়বে টেরাকোটা কারুকার্য মণ্ডিত প্রতাপেশ্বর দেউল মন্দির। কেউ এটিকে জলেশ্বরের মন্দির বলেছেন, আবার কেউ বলেছেন পেয়ারি কুমারী মঠ। এই প্রতাপেশ্বর মন্দির 1771 শকাব্দে বা 1849 খ্রিস্টাব্দে রাজা প্রতাপচাঁদের জ্যেষ্ঠা মহিষী পেয়ারি কুমারী দেবী স্বামীর অন্তর্ধানে শোকাহত হয়ে তার স্মৃতির উদ্দেশ্যে উড়িষ্যা রীতির এই শিখর মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরের স্থপতি ছিলেন বাঁকুড়া জেলার সোনামুখী মন্দির সূত্রধর রামহরি মিস্ত্রি। মন্দিরের ভেতরে একটি কালো শিবলিঙ্গ অধিষ্ঠিত। প্রতাপেশ্বর মন্দির থেকে সোজা হাঁটলে সামনে চারদিক দিয়ে ঘেরা লালজিউ ও গিরিগোবর্ধন মন্দির। সিদ্ধেশ্বরী মন্দির ঠিক যে বছর প্রতিষ্ঠিত হয়েছিল সেই বছরই বর্ধমানের রাজাদের আত্মানুকূল্যে তৈরি হয় 25 রত্ন শৈলীর লালজি মন্দির। জনশ্রুতি, কীর্তিচন্দ্রের জননী ব্রজকিশোরী একবার গঙ্গা স্নান করতে গিয়ে ঘাটের কাছে আস্তানা করে থাকা গঙ্গাসাগরগামী এক সাধুর কাছে এক সুন্দর কৃষ্ণমূর্তি দেখে সেটা সাধুর কাছে চেয়ে বসেন। সাধু অরাজি হলে তিনি তার রাধার সঙ্গে সেই কৃষ্ণমূর্তির বিবাহ দেওয়ার প্রস্তাব দেন। তাতে সাধু রাজি হন। খুব ধুমধাম করে বিয়ে হলো কৃষ্ণ রাধার। সাধু এবার যখন ফিরতে চাইলেন, ব্রজকিশোরী জানালেন তাদের পরিবারের রীতি অনুসারে কন্যার সঙ্গেই তার পতি থাকবেন, অতএব বিগ্রহ সাধুকে ফেরত দেওয়া যাবে না। জমিদার পরিবারের কূটকৌশলের কাছে হার মেনে শূন্য হাতে সাধু ফিরে গেলেন। আর বিবাহিত কৃষ্ণ রাধার জন্য ব্রজকিশোরীর উদ্যোগে নির্মিত হলো 25 রত্ন বিশিষ্ট এই লালজি মন্দির। 1739 খ্রিস্টাব্দে নির্মিত এই 25 রত্ন মন্দিরের সামনে রয়েছে একটি নাট মন্দির এবং তারও সামনে আরও একটি বিশাল আকৃতির মন্দির, যেটা গিরি গোবর্ধন নামে পরিচিত। এবার আমরা কৃষ্ণচন্দ্র মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি। কৃষ্ণচন্দ্র মন্দিরটিও লালজিউ মন্দিরের মতো মনোমুগ্ধকর কাঠামো। এই মন্দিরের 25 রত্ন চূড়াগুলি 12, 8, 4, 1 শৈলীতে বিতরণ করা হয়েছে। 1751 সালে রাজা তিলকচাঁদ তার মা লক্ষ্মী কুমারীর নামে তৈরি করেছিলেন এই মন্দিরটি। এই মন্দিরের প্রধান দেবতা হলেন কৃষ্ণচন্দ্র ও রাধা। কৃষ্ণচন্দ্র মন্দিরের বাম দিকে রামসীতার মন্দির। রামসীতা মন্দিরের ঠিক উল্টো দিকে বদ্রীনারায়ণের মন্দির। রাজবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে বেরোনোর ডান দিকে বা প্রবেশ করার সময় বাম দিকে একটি রাসমঞ্চ। এই রাসমঞ্চের কাঠামোতে দুটি বিভাগ সহ একটি গম্বুজ আকৃতির চূড়া রয়েছে। বাইরের অংশে 24টি প্রবেশদ্বার আর ভেতরের অংশে 4টি প্রবেশদ্বার। সময়ের ব্যবধানে ছাদটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। বর্ধমান রাজাদের যুগে রাস উৎসবের সময় দেবতা লালজিউ ও মদন গোপালজিউ এখানে ব্যাপক আড়ম্বর ও প্রদর্শনীর মধ্যে প্রণীত হতেন।
রাজবাড়ির ভেতরে সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে লেডিস এবং জেন্টসের, সুতরাং আপনারা যদি এখানে দর্শন করতে আসেন তো আপনারা নিজেদের ফ্রেশ হয়ে যেতে পারবেন। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট কিন্তু। রাজবাড়ি মন্দির কমপ্লেক্সের ঠিক উল্টো দিকে অম্বিকা কালনার সব থেকে দর্শনীয় স্থান নবকৈলাস, যা সবার কাছে 108টি শিব মন্দির। আক্ষরিক অর্থে নবকৈলাসের অর্থ নব মানে নতুন, এবং কৈলাসকে কৈলাস পর্বত বলে মনে করা হয়, মানে ভগবান শিবের বাড়ি। নবকৈলাসের মন্দির কমপ্লেক্সটি আটচালা শৈলীতে নির্মিত 108টি শিব মন্দির নিয়ে গঠিত। মন্দির দুটি কেন্দ্রীভূত বৃত্তে সাজানো হয়েছে। বাইরের বৃত্ত 74টি মন্দির নিয়ে গঠিত এবং ভেতরের বৃত্ত 34টি মন্দির নিয়ে গঠিত। বাইরের বৃত্তটি 220 মিটার এবং ভিতরের বৃত্তটি 120 মিটারের পরিধি। প্রায় 6.1 মিটার উচ্চতা এবং 2.9 মিটার প্রস্থের এই সমস্ত মন্দিরগুলি এক অপরের সাথে ঘনিষ্ঠভাবে অবস্থিত। প্রতিটি মন্দিরে একটি শিবলিঙ্গ আছে। বাইরের বৃত্তে কালো ও সাদা শিবলিঙ্গ রয়েছে, যখন ভেতরের বৃত্তে সব সাদা শিবলিঙ্গ অধিষ্ঠিত। এই 108 শিব মন্দির 1809 সালে বর্ধমানের মহারাজা তেজচাঁদ বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল। 108 সংখ্যাটি খুবই শুভ এবং জপমালার 108টি পুঁতিকে প্রতিনিধিত্ব করে। ভেতরের বৃত্তের ঠিক মধ্যিখানে একটি আচ্ছাদিত কূপ আছে, যা থেকে বোঝা যায় এই মন্দিরে পূর্বে পূজা অর্চনার সময় এই কূপ থেকে শুদ্ধ জল ব্যবহৃত হতো। কূপের পাশে দুটি বেদি করা বেল গাছ আছে। এই বেল গাছের পাতা দিয়ে শিবলিঙ্গের পুজো হতো বলে মনে করা হয়। এবার আমরা লাস্ট ভবপাগলার যে ভবানী মন্দির, সেই মন্দির দেখতে আমরা যাচ্ছি। সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি, কিন্তু যেহেতু 12:30 একটার ভেতর সব মন্দির বন্ধ হয়ে যায়, তাই আমরা তাড়াতাড়ি এই মন্দিরগুলো দর্শন করলাম। কেননা এত দূরে এসে যদি আপনাদের বিগ্রহ না দেখাতে পারি তাহলে মনটার ভেতর ঠিক তৃপ্তি থাকে না। আমরা এখন ভবাপাগলার আশ্রমে চলে এসেছি। এখানে কালী মন্দির আছে, মা ভবানী মন্দির, সেটা দর্শন করব। আর যদি এখানে কোনো প্রসাদ পাওয়া যায় চেষ্টা করব, যদি প্রসাদ পাওয়া যায় তো এখানে প্রসাদ গ্রহণ করব। কেননা এখন অলরেডি 1:15 বাজে, মনে হয় প্রসাদ পাওয়া যাবে না, তাহলে স্টেশনের ওখানে কোনো হোটেলে খেয়ে নেব। আমরা ভবাপাগলার ভবার ভবনী মন্দিরের প্রবেশদ্বারের সামনে চলে এসেছি। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে টোটো চালক দাদার কথায় অফিসে ছুটলাম দুপুরের প্রসাদের কুপন কাটার জন্য। এখন 1:20 বাজে, 1:30 থেকে প্রসাদ দেওয়া হবে। আমরা যে ভবাপাগলার আশ্রমে চলে এসেছি, কুপন নিয়ে নিয়েছি 70 টাকা করে, দুজনের আমার পড়লো 140 টাকা। ভবাপাগলা ছিলেন মাতৃ সাধক। তার লেখা অজস্র গান সুর তিনিই দিয়েছেন। মনে পড়ল সেই বিখ্যাত গান, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। ভবাপাগলার আসল নাম ভবেন্দ্রমোহন রায়চৌধুরী। 1902 সালে এখনকার বাংলাদেশের আমতায় ভবাপাগলা জন্মগ্রহণ করেন। 41 বছর বয়সে ভবা বাংলাদেশ থেকে এই পশ্চিমবঙ্গে আসেন এবং জীবনের বাকি 41 বছর তিনি এই অম্বিকা কালনাকে নিজের বাসস্থান করেন। তাই আসলে এই মন্দিরটিও ভবাপাগলার বাড়ি। এই পশ্চিমবঙ্গে আসার সময় ভবা আমতা কালীবাড়ির মা আনন্দময়ীর মূর্তি নিয়ে এসে এখানে নতুন নাম ভবর ভবানী নিয়ে বসতি স্থাপন করেন। যেহেতু এটি ভবের বাড়ি, তাই আমাদের দেখার সৌভাগ্য হলো তাদের নাতি নাতনিদের দ্বারা সংরক্ষিত ভবাপাগলার অপূর্ব সেচ ও সূচের কাজ।
এই ভবর ভবানী মন্দির অন্য কারণেও খুব গুরুত্বপূর্ণ। এই যে জায়গাটি দেখছেন, এটি ভবা পাগলার মৃত্যুর পর তার পার্থিব দেহ এখানে একটি স্থানে রাখা হয়েছে, যাকে আমরা সমাধি মন্দির বলি। এখানে সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে, তো আপনারা এখানে টয়লেট ইউজ করতে পারেন, কেননা সারাদিন ঘুরলে তো বাথরুম আপনাদের ইউজ করতেই হবে। তো আমি যেখানে যেখানে যাচ্ছি দেখছি সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে। যেমনি 108 শিব মন্দিরের পাশে যে রাজবাড়ি, সেই রাজবাড়িতেও কিন্তু সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে। এখন আমাদের দুপুরে প্রসাদের জন্য ডাকলেন, তো এখন মোটামুটি 1:55 বাজে। আমরা এবার দুপুরে প্রসাদ গ্রহণ করব। প্রসাদ গ্রহণ করে তারপর আমাদের টোটোওয়ালা বাড়িতে গেছে খাওয়ার জন্য, ওই টোটো আসবে, টোটোর সঙ্গে টোটোওয়ালা আসার পর আমরা আবার স্টেশনের অভিমুখে রওনা হব। এবার সুন্দর জায়গায় আমরা প্রসাদ গ্রহণ করব। দেখুন জায়গাটা খুব সুন্দর লাগছে, ফাঁকা জায়গা, গাছের তলায়। অনেকদিন পরে কিন্তু খুব তৃপ্তি করে প্রসাদ খেলাম, একদম বাড়ির মতো রান্না, কোনো মশলা নেই, একদম বাড়ির মতো রান্না, খুব তৃপ্তি করে খেলাম। আমি বলবো আপনারা যদি অম্বিকা কালনা বেড়াতে আসেন, তাহলে তার আগের দিন আমি যে স্ক্রিনের নিচে নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বারটা হচ্ছে এই ভবা পাগলা আশ্রমের। তো আপনারা সারাদিন ঘুরবেন, তার মাঝে আপনারা টোটোওয়ালাকে বলবেন আমরা দুপুরের প্রসাদ খাবো ভবা পাগলার আশ্রমে। তার আগের দিন আপনারা আমি যে স্ক্রিনে নাম্বারটা লিখে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা ফোন করে বলে দেবেন কতজন আসছে। এই প্রসাদের মূল্য হচ্ছে 70 টাকা করে। আগের দিন আপনারা যদি আপনাদের টেলিফোন নাম্বার দিয়ে বলে দেন, তাহলে ওনারা কিন্তু এরকম বাড়ির মতো রান্না করে প্রসাদ রেখে দেবেন। অপূর্ব লাগলো, খুব তৃপ্তি সহকারে আমি আজকে প্রসাদ গ্রহণ করলাম, খুব ভালো লাগলো। আমি ভাবতেই পারিনি যে অম্বিকা কালনাতে এসে আমি সারাদিন ঘোরার মাঝখানে এই আশ্রমে এসে আমি এত সুন্দর প্রসাদ গ্রহণ করতে পারবো। তাহলে আমি আমার দর্শকদের বলছি, আপনারা অতি অবশ্যই কিন্তু অম্বিকা কালনা এলে ভবা পাগলার আশ্রমে এসে প্রসাদ গ্রহণ করবেন, দেখবেন আপনাদের খুব তৃপ্তি লাগবে এই প্রসাদ গ্রহণ করতে। আমরা এবার ভবা পাগলার আশ্রম থেকে বেরিয়ে পড়েছি। এবার টোটো দাদার সাথে স্টেশনে যাব, স্টেশনে গিয়ে বাড়ির অভিমুখে রওনা হব। এবার এই লাস্টে যাওয়ার আগে আমি আপনাদের এই টোটো দাদার পরিচয়টা করে দিই। আমার নাম জগদীশ বর্মন। আচ্ছা, কালনা শ্বাসপুকুর খেলার মাঠ, ভবা পাগলার বাড়ির পাশে আমার বাড়ি। আচ্ছা, নাম্বার আমি দিয়ে দিয়েছি। তো আমার ভিডিও দেখে যখনই কোনো বয়স্ক দাদা দিদি ভাইরা আসবে, আপনি কিন্তু ওনাদের সুন্দরভাবে আমাদের যেরকম ভাবে ঘুরিয়ে দিলেন, সেভাবে পুরো কালনা শহরটা যত দর্শনীয় স্থান আছে ওনাদের ঘুরিয়ে দেখাবেন। এবং লাস্টে যদি ওনারা চান এখানে প্রসাদ খাবে, তাহলে এই ভবা পাগলার আশ্রমে প্রসাদ খাইয়ে দেবেন। আর আপনার আজকে যে ঘোরানোর জন্য আপনি আমাদের কাছ থেকে কত নিলেন? 400 টাকা। 400 টাকা। সকালবেলা আমাদের ট্রেন থেকে একদম রিসিভ করেছেন, আবার যাবার সময় আমাদের ট্রেনে ছেড়ে দেবেন। আর তার মাঝখানে উনি একদম তাড়াহুড়ো করেননি। আমরা যেখানে যতটা টাইম চেয়েছি ততটা টাইম আমরা নিয়েছি মন্দির দর্শন করার জন্য। উনি একবারের জন্য কিন্তু বলেননি যে দাদা তাড়াতাড়ি করুন। আর উনি যেভাবে গাইড করবেন, যে মন্দিরগুলো তাড়াতাড়ি দর্শন করতে বলবেন বিগ্রহ, আপনারা কিন্তু অতি অবশ্যই তাড়াতাড়ি দর্শন করে নেবেন, কেননা বন্ধ হয়ে গেলে কিন্তু অন্য মন্দিরের বিগ্রহগুলো আপনারা দেখতে পাবেন না। ভবা পাগলার আশ্রম থেকে আমরা প্রসাদ খাওয়ার পরে স্টেশন যাওয়ার মুখে আমার 3:50 লোকাল আছে হাওড়া যাওয়ার। তো ওটা শোনার পরে আমাদের টোটো দাদা বললেন যে এত দূরে যখন আপনারা এসেছেন, তাহলে আপনাদের আমি মা গঙ্গাকে একটু দর্শন করিয়ে দিই। মা গঙ্গাকে দর্শন করলে আপনাদের এই যে আশাটা একদম পরিপূর্ণ হয়ে যাবে, আপনাদের তীর্থটা সম্পূর্ণ হয়ে যাবে। তো ওনার কথা শুনে আমরা একটু মোহিত হয়ে গেলাম। তো আমরা বললাম ঠিক আছে চলুন আমরা একটু মা গঙ্গাকে দর্শন করি, আমার দর্শকদের মা গঙ্গাকে দর্শন করিয়ে দিই, তাহলে আমাদের এই আজকের যাত্রাটা, আজকের এই তীর্থস্থান, দর্শনীয় তীর্থস্থানটা সম্পূর্ণ হয়ে যাবে।
বাড়ি যাওয়ার পথে টোটো দাদাকে বললাম এখানকার যে অম্বিকা কালনাতে এসেছি, মাখা সন্দেশ একটু বাড়ির জন্য নিয়ে যাব, জাস্ট ছেলের জন্য। তো ও আমাকে এখানকার যে সব থেকে বড় দোকান মাখা সন্দেশের, মা অম্বিকা সুইটস, তো ওর সামনে নিয়ে এলো। দেখি গিয়ে অল্প একটু নিয়ে নেবো বাড়ির জন্য। মা অম্বিকা সুইটসের কাউন্টারের সামনে গিয়ে দেখলাম অনেক রকমের মিষ্টি ও ভেতরে মাখা সন্দেশ আছে। আপনারা কালনা এলে মাখা সন্দেশ নিতে ভুলবেন না যেন। মাখা সন্দেশ 300 নিয়ে নিলাম, আর এই ভাজা পনির 200 নিয়ে নিলাম। জাস্ট স্যাম্পল বাড়িতে দেবো, বাড়িতে ওরা খাবে, খেয়ে দেখবে। কেন কালনা থেকে ফিরে যাচ্ছি মানে একটা স্মৃতি নিয়ে যেতে হয়তো হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আমি দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিন আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলেই আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা টিপে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। আবার আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে আপনাদের সামনে চলে আসবো। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।